আধুনিক রাষ্ট্র কাঠামো এবং বিশ্ব ব্যবস্থার পূর্বে পৃথিবীতে এমন অবস্থায় ছিল যখন এক অঞ্চলের শাসক মন চাইলেই কোনো কারণ ছাড়াই অন্য অঞ্চলকে দখল করে নিতে পারত, মন চাইলেই অন্য অঞ্চলের রাজাকে আক্রমণ করে শেষ করে দিতে পারত, আর সেই অঞ্চল নিজের বলে দাবি করতে পারত। এই ব্যবস্থা থাকার সময় কোনো রাজা তো পুরো পৃথিবী জয়ের জন্য বেরিয়ে পড়েন। কারো কারো কাছে নতুন অঞ্চল দখল হয়ে ওঠে একটা গেমের মতো। আলেকজান্ডার মনের আনন্দে নতুন নতুন অঞ্চল দখল করতেন, দখল করে আবার তা ওই রাজার কাছে ছেড়ে চলে আসতেন। চেঙ্গিস খান এই দখলের নেশায় কোটি কোটি মানুষকে দুনিয়া ছাড়া করেছে। আবার এদিকে মুঘল সম্রাট বাবর তার নিজের গোষ্ঠীর মধ্যে যখন দেখলো যে সে ক্ষমতা পাবে না, তখন সে ভাবলো আমি তাহলে অন্য অঞ্চলে ট্রাই করি, এবং ট্রাই করলো দিল্লি দখলের, এবং সফল হয়ে শাসন শুরু করলো ভারতীয় উপমহাদেশে। তো ওই সময় যেহেতু অঞ্চল দখল, আক্রমণ ইত্যাদি করে অন্য অঞ্চলের রাজাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল, তাই রাজারা সর্বদা খেয়াল রাখতো যে আশেপাশের কোনো ছোট অঞ্চলের রাজা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতেছে কিনা। যদি মনে হইতো যে শক্তিশালী হয়ে উঠতেছে এবং ভবিষ্যতে আমাকে আক্রমণ করতে পারে, তখন ওই রাজ্যকে আক্রমণ করা হতো এবং অঞ্চল দখলে নেওয়া হতো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং আরো অনেক আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে, যাদের মাধ্যমে একক দেশের সার্বভৌমত্বের ব্যাপারটা সামনে চলে আসে। চাইলেই কাউকে আক্রমণ করা যাবে না, অন্য কারো জায়গা দখলে নেওয়া যাবে না, অন্য এলাকার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো যাবে না, এসব বিষয় বৈশ্বিকভাবে স্বীকৃত হয়। সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে মূলত পশ্চিমারাই, বিশেষ করে আমেরিকাই এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকারের কথাগুলো প্রচার করে, এই নিয়ে কাজ শুরু করে এবং অন্যান্য দেশকেও এসব নিয়ে কাজ করতে বলে। আর বিশ্বের ছোট ছোট এবং দুর্বল অঞ্চলগুলো যখন দেখে বাহ আমাদের স্বাধীনতার কথা বলতেছে, আমাদের অধিকার এবং সার্বভৌমত্বের কথা বলতেছে, তখন তারা দলে দলে পশ্চিমা আদর্শের সমর্থক হয়ে যায়। আর এভাবেই পশ্চিমা গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ইত্যাদি টপিক পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়ে উঠতে থাকে। কিন্তু এই স্বাধীনতা, সার্বভৌমত্বের মধ্যে লুকিয়ে ছিল আমেরিকার গভীর কিছু কৌশল, যেই কৌশলই মূলত দীর্ঘ 100 বছরের বেশি সময় বিশ্ব রাজনীতির বাইরে থাকা আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের অলিখিত সম্রাটে পরিণত করে। ব্রিটেন, ফ্রান্স, জার্মান কিংবা রাশিয়ার মতো বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে পাশ কাটিয়ে অল্প দিনের মধ্যে আমেরিকাকে বিশ্ব নেতা বানিয়ে ফেলে। তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর যেভাবে ট্রাম্পকে নিয়ে আলোচনা হচ্ছে, আসলে এই তুলে নেওয়ার পেছনের বাস্তবতা কেমন, সেইটা একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকে আলোচনা করব কিভাবে প্রায় 100 বছর ধরে আমেরিকা প্ল্যান বানিয়ে বিশ্বের মোড়ল বনে গেল এবং আজকের দিনে তার যত অকাজ সেইটা কিভাবে তার ওই প্ল্যানেরই অংশ ইত্যাদি নিয়েও। চলুন শুরু করি। আলোচনাটা অনেক বেশি ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত দেখেন। আর শুরুর আগে একটু খেয়াল করেন যে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে করে যান। আপনাদের অনেকেরই একটা জিনিস মনে থাকার কথা, তা হলো 1823 সালে মার্কিন প্রেসিডেন্ট মনরো মার্কিন কংগ্রেসে একটা নীতির কথা ঘোষণা করেন, যেটার নাম প্রেসিডেন্টের নাম অনুসারে মনরো ডক্ট্রিন রাখা হয়। পরবর্তীতে এই নীতিটা তার বৈশিষ্ট্যের জন্যই মূলত পলিসি অফ আইসোলেশন হিসেবে পরিচিতি পায়। কারণ মনরো ওই নীতিতে ঘোষণা করেন যে এখন থেকে আমেরিকা বিশ্বের কোনো ইস্যুতে নাক গলাবে না, মানে কোনো অঞ্চল দখল বা কারোর সাথে যুদ্ধ করা ইত্যাদি করবে না। বিনিময়ে ইউরোপ কখনো আর আমেরিকার এই অংশে নজর দেবে না। আমেরিকা বলতে উনি উত্তর এবং দক্ষিণ আমেরিকা দুইটাকেই বুঝিয়েছিলেন। মানে এই নীতির মাধ্যমে মনরো আমেরিকাকে পুরো পৃথিবীর ঘটনাগুলো থেকে আইসোলেট করে নেয়। সহজভাবে নিজে অন্যের এলাকায় না যাওয়ার শর্তে নিজের এলাকাতে অন্য কাউকে না আসার জন্য বলে, এবং নিজেরা দুনিয়া থেকে টোটালি আলাদা হয়ে যায়। ইউরোপ এই নীতি আবার মেনেও নেয়, আর এই নীতির নামই হচ্ছে পলিসি অফ আইসোলেশন বা মনরো ডক্ট্রিন। তো এরপর উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে ইউরোপের শক্তিগুলো একের পর এক নানান সংঘাতে জড়ায়, নতুন অঞ্চল দখলের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু আমেরিকা থাকে এসবের বাইরে। প্রশ্ন হচ্ছে ইউরোপের শক্তিগুলো ওই সময় উপনিবেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করত। যে দেশের যত বেশি উপনিবেশ ছিল তাদের সম্পদ ছিল তত বেশি। কিন্তু আমেরিকা ওই পথে না গিয়ে কিভাবে টিকে থাকার প্ল্যান করে? মূলত ওই সময়ের আমেরিকার নেতারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা সাজায়। টানা প্রায় 100 বছর তাদের নিজেদের পলিসিগুলো তারা ডেভেলপ করে। পুরো পৃথিবী নিয়ে স্টাডি করে তারা, কোথায় কোন সম্পদ আছে, কোন রাস্তা বা অঞ্চলটা কার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কাদের দুর্বলতা কি ইত্যাদি তারা খুঁজে বের করে। এর পাশাপাশি নিজেরা কোনো ঝামেলায় না জড়িয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে, কারণ তারা বুঝেছিল যে ইউরোপের প্রতিষ্ঠিত শক্তিগুলোর সাথে এখনই প্রতিযোগিতায় নেমে গেলে নিজেদের অ্যাবসলিউট উন্নয়নটা বাধাগ্রস্ত হবে, ইউরোপের শক্তিগুলোর সাথে টিকে থাকতেও কষ্ট হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি পৃথিবীতে আপনি রাজ করতে চান, তবে আপনাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তেই হবে। তাই নিজেদের পলিসিগত উন্নয়নটা শেষ করে এবং শক্তি বৃদ্ধি শেষ করে
প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ে গিয়ে আমেরিকা বৈশ্বিক নানান ঘটনায় অংশগ্রহণ করতে শুরু করে। খেয়াল করে দেখেন 1914 সালে ইউরোপের শক্তিগুলো নিজেরা একটা মহাযুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে তাদের অস্ত্রের দরকার হয়, খাদ্যের দরকার হয় ইত্যাদি। আর তখন এসব আসতে থাকে আমেরিকা থেকে। লম্বা সময় সংঘাত চলায় ইউরোপ বলা যায় প্রায় অস্ত্র, কৃষি বা ভোগ্যপণ্যের জন্য আমেরিকার উপর নির্ভরশীলই হয়ে যায়, কারণ আমেরিকা তো সংঘাতে নাই, তাদের উৎপাদন তখন ঠিকঠাকই ছিল। আর এর ফলে ওই সুযোগে আমেরিকার অর্থনীতিটা বেশ ফুলে ওঠে। আবার সংঘাত শেষে ইউরোপের দেশগুলো নিজেদের প্রয়োজনে আমেরিকার কাছ থেকে ঋণ নিতে থাকে, ফলে এসব নানান কাজের মধ্য দিয়ে আমেরিকার কারখানাগুলো এবং ব্যাংকগুলোর ব্যবসা বাড়তে থাকে। আর যখন কোম্পানিগুলোর লাভ বেশি হওয়া শুরু করে, তখন কিন্তু শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছিল তাদের লাভটা অনেক বেড়ে যায়, রাতারাতি অনেকেই ধনী হয়ে যায়। আর এই ব্যাপারটা তো অনেকেই খেয়াল করে দেখে যে মাঠে পরিশ্রম করার বদলে শেয়ার বাজারে বিনিয়োগ করলেই তো বেশি লাভ। তখন মানুষ ব্যাপকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করে, ওই আমেরিকার কথা বলছি কিন্তু। এবং বিপুল পরিমাণ মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করা শুরু করে। এক পর্যায়ে এমন হয়ে যায় যে ব্যাংকগুলো কৃত্রিম মুদ্রা ছাপিয়ে মানুষের হয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করে এবং মানুষও মাঠে বা কারখানায় কাজ করা কমিয়ে দেয়। কিন্তু এর মধ্যেই ঘটে অন্য ঘটনা। ইউরোপের দেশগুলো নিজেদের উৎপাদন কাজে হাত দেয়, আমেরিকা থেকে আমদানি কমিয়ে দেয়, ঋণ নেওয়া কমিয়ে দেয়। আর আমদানি কমার কারণে আমেরিকার কোম্পানি এবং ফার্মগুলোর আয় কমতে থাকে। আর কোম্পানির আয় কমতে থাকা মানে কিন্তু শেয়ার বাজারের লাভ কমে যাওয়া। আর আমেরিকায় যেহেতু শেয়ার বাজারে অতিমাত্রায় বিনিয়োগ ছিল এবং টাকা ধার করে মানুষ সেখানে ইনভেস্ট করেছিল, তাই একটা বড় অর্থনৈতিক ধাক্কা আসার সম্ভাবনা তৈরি হয়। আর সেটাই ঘটে 1930 সালের দিকে গিয়ে আমেরিকায় অর্থনৈতিক মন্দা নেমে আসে, যেটাকে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন। লাখ লাখ মানুষ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারে বিনিয়োগ করেছিল, তারা লোকসান খেয়ে দেউলিয়া হয়ে যায়। যেসব কৃষক তাদের মূলধনের টাকা শেয়ারে বিনিয়োগ করেছিল, তারা নিঃস্ব হয়ে যায়। পরে অর্থের অভাবে কৃষিকাজও তারা শুরু করতে পারে না। এই সংকট আমেরিকাকে বেশ বিপদে ফেলে দেয় এবং এখান থেকে বের হতে সরকারকে নতুন পলিসি হাতে নিতে হয় এবং সংকট থেকে বের হতে প্রায় 5 থেকে 6 বছর সময় লেগে যায়। তবে এই ঘটনাটা আমেরিকার সরকারকে দুইটা নতুন উপলব্ধি দেয়। প্রথমত, বাণিজ্য বৃদ্ধির ফলে নিজেদের আয় বাড়ে, কিন্তু এই বাণিজ্য ধরে রাখাটা সহজ না। তাই বাণিজ্য ধরে রাখতে হলে অন্য দেশগুলোকে আমেরিকার উপর নির্ভর করতে বাধ্য করা লাগবে। এমন কিছু করতে হবে যাতে অন্য দেশগুলো আমেরিকার কাছ থেকে নিয়মিত পণ্য কিনতে বাধ্য থাকে। দ্বিতীয়ত, ব্যাংক ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা ইত্যাদি লাগামহীনভাবে ছেড়ে দেওয়া আসলে ঠিক না। এগুলোর উপরে সরকারের একটা কর্তৃত্ব রাখা উচিত। আর এই দুইটা উপলব্ধির প্রথমটাই কিন্তু বিশ্ব নেতা হওয়ার জন্য জরুরি। আর সেই উপলব্ধির বাস্তবায়নের সুযোগ চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1939 সালে ইউরোপের দেশগুলো আরো একটা মহাযুদ্ধে জড়িয়ে পড়ে। আর এবারের সংঘাতে ইউরোপের দেশগুলো আরো বেশি মাত্রায় ক্ষতির মধ্যে পড়ে যায়। আর এই সুযোগটাই কাজে লাগায় আমেরিকা যুক্তরাষ্ট্র। যেহেতু আমেরিকা নিজেই 1823 সালে নিজেদেরকে আলাদা করে নিয়েছিল এবং কোনো ঝামেলায় তারা জড়াতে চায় নাই, তাই ইউরোপ বা আশেপাশের অঞ্চলে কোনো উপনিবেশ দখল করা আমেরিকার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল নিজের উপর কৌশলে অন্যদেরকে নির্ভরশীল করে তোলা। যুদ্ধে জড়িয়ে যখন ইউরোপ বিধ্বস্ত, তখন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। খাদ্য সহায়তা, অস্ত্র সহায়তা, ওষুধ সহায়তা ইত্যাদি করতে থাকে সে। ইউরোপের দেশগুলোও উপায় না পেয়ে এসবের জন্য আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এই সুযোগটাই সে কাজে লাগায়। ইউরোপের দেশগুলোকে সাহায্যের বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে নেয় স্বর্ণ মুদ্রা, মানে আমেরিকার কাছ থেকে স্বর্ণের বিনিময়ে সহায়তা নেয় ইউরোপের দেশগুলো। এভাবেই একসময় আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের রিজার্ভ জমিয়ে ফেলে। যেহেতু পৃথিবীর ওই সময়ের চলমান মুদ্রাগুলোর এগেইনস্টে স্বর্ণ মজুদকে স্ট্যান্ডার্ড ধরা হইতো, তাই বেশি বেশি স্বর্ণ থাকার কারণে আমেরিকার ডলারকেই তখন বৈশ্বিক মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এই ঘটনা ঘটে 1944 সালে, যেটাকে আপনারা ব্রেটন উডস সম্মেলন বলে চিনেন। আর এই সম্মেলন থেকে গড়ে ওঠে আমেরিকার নেতৃত্বাধীন দুইটা আর্থিক প্রতিষ্ঠান, একটা বিশ্ব ব্যাংক, একটা IMF। তার মানে এতক্ষণ আশা করি বুঝলেন যে একটা নির্দিষ্ট দেশের মুদ্রা কিন্তু বৈশ্বিক মুদ্রা হয়ে উঠেছে। আর এই পুরো কাজ তারা করতে পেরেছিল কারণ যুদ্ধকালীন সময়ে ইউরোপের দেশগুলো অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল আর অর্থনৈতিকভাবে ঠিকঠাক অবস্থায় ছিল আমেরিকা। ফলে সহায়তার বিনিময়ে তাদের মতো করেই সব করেছে তারা। একই সাথে আবার যুদ্ধ শেষ হয়ে গেলে ইউরোপের দেশগুলো আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নেয় তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য। ফলে ধীরে ধীরে তারা আরও বেশি আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এসবের সাথে আরেকটা বিষয় আমেরিকাকে প্রভাবশালী বানিয়েছে, তা হলো পরমাণু শক্তি অর্জন। 1938 সালে জার্মানি পরমাণু অস্ত্র তৈরির জন্য গবেষণা শুরু করে। এইটা জেনে যায় আমেরিকা।
এই জন্য সবার আগে এই অস্ত্রের মালিক হওয়ার জন্য 1939 সালেই এই একই গবেষণা আমেরিকাও শুরু করে দেয়। যখন দেখা যায় যে এই অস্ত্রের মালিক হতে পারলে বাকি সবার উপর প্রভাব খাটানো যাবে, তখন 1942 সালে বেশি অর্থ খরচ করে দ্রুত এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ শুরু করে। আর যুদ্ধের মধ্যে ডুবে থেকে জার্মানি এই কাজে আমেরিকার চাইতে তখন পিছিয়ে যায়। আর পরবর্তী 3 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে এবং যুদ্ধ শেষ হয়ে গেলেও তা জাপানের উপর ফেলে বিশ্বকে জানান দেয় যে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র এখন আমেরিকার হাতে, সো সবাই আমেরিকার কথা শুনতে বাধ্য। এভাবে মুদ্রা এবং শক্তির প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাজে লাগিয়ে আমেরিকা সুপার পাওয়ার হয়ে ওঠে। কিন্তু কিছুদিনের মধ্যেই পারমাণবিক শক্তির মালিকের সংখ্যা বেড়ে যায়। রাশিয়াও এটা বানিয়ে ফেলে, আবার অন্যদিকে অর্থনৈতিকভাবেও ইউরোপ ঘুরে দাঁড়াতে থাকে। ফলে ওই সময় পৃথিবীতে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়। আর তখন বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব বিস্তারের জন্য কাজ করে আমেরিকার ভিন্ন একটা কৌশল, সহায়তা, মানবতা এবং গণতন্ত্র। যেহেতু আমেরিকা কোথাও উপনিবেশ স্থাপন করবে না, তাই ভিন্নভাবে প্রভাব বিস্তার করতে হবে। কিন্তু এই সুযোগে যদি ইউরোপের অন্য শক্তিরা আবারও নতুন নতুন দেশকে উপনিবেশ বানিয়ে ফেলে, সেইটা তারা আটকাবে কেমনে? সেইটা আটকানোর জন্য আমেরিকা স্বাধীনতা, সার্বভৌমত্বের আইডিয়ার উপর গুরুত্ব দেওয়া শুরু করে। স্বাধীনতার অধিকার, মানবাধিকার ইত্যাদিতে জোর দিয়ে বিশ্বের দেশগুলোকে স্বাধীনতার দিকে আহ্বান জানাতে থাকে। ফলে খেয়াল করলে দেখবেন যে 50 এবং 60-এর দশকে কিন্তু ইউরোপের উপনিবেশ থেকে অসংখ্য দেশ স্বাধীন হয়েছে। আবার নিজের মত প্রকাশ, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদির উপরও জোর দেয়, যাতে কেউ সোভিয়েতের সমাজতন্ত্রের দিকে না ঢুকে যায়। প্রশ্ন করতে পারেন যে আমেরিকার এসব কথাগুলো অন্য দেশগুলো কেন শুনলো? কারণ অর্থবিত্ত এবং অস্ত্রের বিবেচনায় আমেরিকা তখন শক্তিশালী ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত সেই সবচেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছিল। সেই সাথে উপনিবেশে থাকা দেশগুলো ইউরোপের দ্বারা কিন্তু সরাসরি শোষিত হচ্ছিল বছরের পর বছর। তাই তারা যখন দেখলো যে আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ স্বাধীনতার কথা বলছে, তখন তারা চিন্তা করে যে তাদেরও এই পথে আগানো উচিত। এখন কথা হচ্ছে, নতুন নতুন অঞ্চল স্বাধীন হওয়া এবং রাশিয়ার সমাজতন্ত্রের না যাওয়ার মধ্যে আমেরিকার লাভটা কি? এখানেই তো আসল লাভ। আমেরিকা মুখে মুখে স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে দেশগুলোকে আলাদা করতেছিল, কিন্তু আবার কৌশলে সেই দেশগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে নিজেদের প্রভাবে নিয়ে আসার প্ল্যানও করতেছিল। মনে করেন একটা দেশ ব্রিটেনের উপনিবেশ থেকে স্বাধীন হলো, তার মানে ওই দেশের সম্পদ এখন ওই দেশের নিজের। এতদিন ব্রিটেন সেটা জোর করে ভোগ করেছে, এখন আমেরিকা এমন কিছু করলো যাতে ওই সম্পদে সে নিজে ভোগ করার সুযোগ পেয়ে যায়। যেমন নতুন স্বাধীন দেশটা দেখলো যে তার টাকা নাই, আমেরিকা বলল আমি সাহায্য দিচ্ছি। নতুন দেশটা বলল আমার প্রযুক্তি নাই, মেশিন নাই, আমেরিকা বলল আমি দিচ্ছি সব। নতুন স্বাধীন দেশ এসব পেয়ে খুশি, বিনিময়ে কি চাইলো আমেরিকা? বলল সবকিছু তোমার, তবে আমি যেহেতু এত হেল্প করলাম, বিনিময়ে আমার কাছে অল্প দামের সম্পদগুলো বিক্রি করো আর তোমার দেশে আমার পণ্য বিক্রি করার একটা সুযোগ দিও। আর এই কাজ কিন্তু আমেরিকা একা করে না, ইউরোপের কিছু মিত্রকে সাথে নিয়েই করে। মানে 1930-এর পরে অন্যকে নিজের উপর নির্ভরশীল বানানোর জন্য যে উপলব্ধি আমেরিকার হয়েছিল, সেটার বাস্তবায়ন করে আর কি। আর এভাবেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ইত্যাদি হয়ে ওঠে আমেরিকার নতুন সাম্রাজ্যবাদের হাতিয়ার, যেটাকে সুন্দর ভাষায় নয়া সাম্রাজ্যবাদ এবং আরেকটু এক্সট্রিম ভার্সনকে বলা হয় নয়া উপনিবেশবাদ। এভাবে নতুন নতুন অঞ্চলে বা দেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য, স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য বিভিন্ন এনজিও, সহায়তা ইত্যাদির মাধ্যমে প্রবেশ করে আমেরিকা। এরপর সেই অঞ্চলকে নিজেদের দিকে প্রভাবিত করে তার সম্পদ ভোগ করার চেষ্টা করে, ওই দেশকে নিজেদের প্রভাবে রাখার মাধ্যমে নিজেদের বাণিজ্যের প্রসার ঘটায়। এই সিস্টেম কিন্তু এখন প্রায় সকল শক্তিশালী দেশই ফলো করে। মানে আগে ব্রিটেন, ফ্রান্স সরাসরি অঞ্চল দখল করে মানুষের বাক স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আটকে রেখে সম্পদ ভোগ করত। সেম কাজটাই আমেরিকা করতে চেয়েছে, অন্যভাবে স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা স্বীকার করে নিয়ে। কারণ আগের অবস্থায় থাকলে তো লিডিং অবস্থায় আসলে ইউরোপে ছিল, সেই ব্যবস্থায় দখলদারিত্ব করতে গেলে তো ইউরোপের সাথে লড়াই লেগে যেত, এতে করে ক্ষতি হতো আমেরিকার। তাই ভিন্ন পথে হেঁটেছে সে এবং সফল হয়েছে। কিন্তু বিশ্বে তখনও আরেকটা গ্রুপ ছিল যারা আমেরিকার এই সিস্টেমের বিপক্ষে, যারা এর বিপক্ষে অবস্থান নেয় এবং বিশ্বব্যাপী প্রচারণা চালায়। কিছু দেশ বুঝে ফেলে যে আমেরিকা আসলে ভিন্ন উপায়ে তাদের সম্পদ ভোগ করতেছে, আর এসবের ফলে যখনই কোনো দেশ এসবের বাইরে যেতে চেয়েছে, আমেরিকা তাকে শেষ করে দিয়েছে। ডলারের আধিপত্য, নিজের অর্থ এবং কৌশলের মাধ্যমে বিশ্বব্যাপী যে এলায় আমেরিকা গড়ে তুলেছিল, সেটা কাজে লাগিয়ে আমেরিকা যে কোনো দেশ যারাই আমেরিকার এই সিস্টেমের বাইরে যেতে চেয়েছে তাদেরকে আটকে দিয়েছে। কেউ যদি আমেরিকার কাছে তেল বিক্রি করতে অস্বীকৃতি জানায় বা আমেরিকার কথা না শুনে,
তার উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে দিত, ফলে পুরো পৃথিবী থেকে ওই দেশটা বিচ্ছিন্ন হয়ে যেত। শক্তি প্রয়োগ করে হলেও তার দেশের বাণিজ্য আটকে দিত, কারণ ততদিনের নানান মাধ্যমে পুরো পৃথিবীতেই আমেরিকা তার জাল বিস্তার করে ফেলেছে। আর এত কিছুর পরেও আমেরিকার বিপক্ষে গিয়ে তারাই টিকে আছে যারা শক্তিতে আমেরিকার কিছুটা কাছাকাছি, বা যাদের এমন কিছু আছে যাতে আমেরিকা কিছুটা হলেও ভয় পায়। তার মানে আমেরিকার বলা স্বাধীনতা, মানবাধিকার, সার্বভৌমত্ব ইত্যাদি আসলে তার নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদের হাতিয়ার। মূল উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি, আর এই স্বার্থ সিদ্ধিতে আঘাত আসলে এই মানবাধিকার এবং স্বাধীনতার প্রশ্নে হস্তক্ষেপ করার ক্ষেত্রে দ্বিতীয়বার আমেরিকা ভাবে না। যেমন ভিয়েতনাম, আফগানিস্তানে সে ভাবে নাই। আবার যদি কোনো দেশ আমেরিকার স্বার্থ রক্ষা করেই চলে, তবে সে দেশে গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন হলেও তা আমেরিকার চোখে পড়ে না। যেমন সৌদি আরব, আরব আমিরাত ইত্যাদি দেশে কিন্তু আমেরিকার চোখে পড়ছে না। তো এখন কথা হচ্ছে, সম্প্রতি যে ভেনেজুয়েলার ইস্যু, এইটা আসলে কেমন? হঠাৎ করে কিছুদিন আগে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসছে, এবং এখন চেষ্টা চলতেছে ভেনেজুয়েলায় এমন একটা সরকার বসানো যাতে সেখান থেকে আমেরিকার স্বার্থ হাসিল হয়। খেয়াল করেন, ট্রাম্প কিন্তু ভেনেজুয়েলাকে নিজেদের অংশ বলে ঘোষণা করেনি, বরং বলেছে যে ভেনেজুয়েলায় একটা ঠিকঠাক সরকার আসার আগ পর্যন্ত ভেনেজুয়েলাকে তারাই চালাবে। তাহলে প্রেসিডেন্টকে কেন তুলে নিয়ে গেল? কারণ মাদুরো যুক্তরাষ্ট্রের কথার বাইরে চলে যাচ্ছিল। শুধু মাদুরো না, মাদুরো যার আদর্শের, মানে সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ, তিনিও যুক্তরাষ্ট্রের নীতির বাইরে যাচ্ছিলেন। মানে তারা আমেরিকার অঞ্চলে সমাজতন্ত্রী ধারার দেশ গঠন করতে শুরু করেছিলেন এবং চীন রাশিয়াকে স্পেস দিচ্ছিলেন। এতে করে আমেরিকার বড় বড় দুইটা ক্ষতি। এক, আমেরিকা নিজে পুঁজিবাদীকে প্রমোট করে, সো বিশ্বের কোথাও সে সমাজতন্ত্রকে সমর্থন করে না, সো নিজের একদম নিকটে ভেনেজুয়েলাতেও সমর্থন করবে না, এইটা তার জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, ভেনেজুয়েলা এমন একটা দেশ যে দেশে পৃথিবীর সবচাইতে বেশি খনিজ তেলের মজুদ আছে। সো এই দেশে চীনের প্রভাব প্রতিষ্ঠিত হয়ে গেলে তো এই বিপুল পরিমাণ তেল চীন নিয়ে যাবে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই ক্ষতিকর। ঠিক আছে, কিন্তু তারপরেও কি হুট করে অন্যকে আক্রমণ করা যায়? না। তবে এই আক্রমণের জন্য পরিস্থিতি আসলে ভেনেজুয়েলাই তৈরি করে দিয়েছিল। কিভাবে? দেখেন, 1922 সালে ভেনেজুয়েলায় তেলের আবিষ্কার হয়। এই তেল বিক্রি করে 60-এর দশকে কিন্তু ভেনেজুয়েলা পরিণত হয় উন্নত একটা দেশে। তেলের টাকায় বড় বড় রাস্তাঘাট হয়, ভবন হয়, মেট্রো হয়। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশে পরিণত হয় ভেনেজুয়েলা। তবে এই তেল উত্তোলন এবং ক্রয়ের কাজটা করত মূলত পশ্চিমা বিভিন্ন কোম্পানি। এর সাথে যুক্ত ছিল দেশীয় একদল ব্যবসায়ী গোষ্ঠী। সরকারের ভুলটা ছিল, সরকার এই তেলের টাকাটা সুষমভাবে বন্টন করতে পারেনি। ফলে অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়লেও মূলত ভেনেজুয়েলায় তৈরি হচ্ছিল ব্যাপক আয় বৈষম্য। ফলে সমাজে একটা বিশাল দরিদ্র শ্রেণীর জন্ম হয়। এই জিনিসটাকে আরো তীব্র করে তুলো সরকারের কিছু ভুল সিদ্ধান্ত। তেল বিক্রির ফলে সরকার যে অর্থ পেত, সেইটা দিয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরি বা অন্য কোনো অর্থনৈতিক কাজে ব্যবহার করতে ব্যর্থ হয় সরকার। শুধু আমদানির কাজেই সেইটা ব্যবহার করে। এতে কি হয়? দেশের নিজস্ব উৎপাদনটাও বন্ধ হয়ে যায়। ভেনেজুয়েলায় খুব ভালো কফির চাষ হতো, সেটা বন্ধ হয়ে যায়, কারণ তেলের টাকায় সরকার সব প্রয়োজনীয় জিনিসই বিদেশ থেকে আমদানি শুরু করে। নতুন নতুন খাত তৈরি না করে এককভাবে শুধু তেলের উপরে ভাসতে থাকে ভেনেজুয়েলা। আর অন্যদিকে আয় বৈষম্য বাড়ে, নিজের দেশের উৎপাদন কমে যাওয়ায় প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যায়, বেকারত্ব বাড়ে। ফলে তেল বিক্রির সুবিধা পাওয়া সত্ত্বেও সেটার ফল তারা বেশি দিন ভোগ করতে পারে না। আর এসবের মধ্য দিয়ে 1989 সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটা গণবিক্ষোভ হয়। সরকারের নির্দেশে যেটা দমন করতে গিয়ে সেনা কর্মকর্তা হুগো চ্যাভেজের ভেতরে একটা তাড়না কাজ করে যে এই সিস্টেমের চেঞ্জ আনা দরকার। ফলে 1992 সালে হুগো চ্যাভেজ তার অনুগত কিছু সেনা কর্মকর্তাকে সাথে নিয়ে সেনা অভ্যুত্থান ঘটান। জনগণ তাতে সমর্থনও দেয়, কিন্তু সরকারি মহলের সমর্থনের অভাবে তার অভ্যুত্থান ব্যর্থ হয়। তাকে গ্রেফতার করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু জনগণের মধ্যে একটা আশার সঞ্চার তিনি করতে পেরেছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট 1994 সালে হুগো চ্যাভেজকে মুক্তি দেয় এবং হুগো চ্যাভেজ তার আদর্শ এবং নীতির কথা বলে পরবর্তীতে নির্বাচনে অংশ নেন এবং নির্বাচনে জিতে 1999 সালে তিনি প্রেসিডেন্ট হন। হুগো চ্যাভেজের উদ্দেশ্য ছিল তেল থেকে আয়কৃত অর্থটা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করবেন এবং সমাজে আয় বৈষম্য কমাবেন, দরিদ্রতা দূর করবেন। তিনি খেয়াল করে দেখলেন যে দেশের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ মূলত বিদেশি কোম্পানি এবং দেশীয় কিছু ব্যবসায়ীর হাতে। এই জন্য তিনি প্রথমে তেল সম্পদকে জাতীয়করণ করেন, মানে রাষ্ট্রের মালিকানায় নিয়ে আসেন। এরপর তেল খাতে কাজ করা বিদেশি কোম্পানিগুলোর লাভের অংশ
কমিয়ে দেন। ফলে তেল থেকে যেই টাকা তাদের আয় হতো সেইটা দিয়ে তিনি স্বল্প মূল্যে দরিদ্রদের মাঝে খাদ্য সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা, সাক্ষরতার অভিযান ইত্যাদি পরিচালনা করেন। আর এসবের ফলস্বরূপ ভেনেজুয়েলায় ব্যাপকভাবে দারিদ্র্য কমে আসে। বেশ জনপ্রিয় হয়ে ওঠেন হুগো চ্যাভেজ। মূলত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি চীন রাশিয়ার নীতিই কিন্তু অনুসরণ করছিলেন, যেটাকে আবার ভালোভাবে নেয় না যুক্তরাষ্ট্র। আবার এই পুরো ব্যাপারগুলো কিন্তু ভেনেজুয়েলার ব্যবসায়ী সমাজকে আবার খেপিয়ে তোলে। সবকিছু জাতীয়করণ এবং প্রয়োজনীয় জিনিস সব সরকারের সরবরাহ করায় ব্যবসায়ীদের ব্যবসা করার স্কোপ কমে যায়। ফলে হুগো চ্যাভেজের বিপক্ষে অবস্থান নেয় ব্যবসায়ী গোষ্ঠী। 2002 সালে এই ব্যবসায়ীদের নেতৃত্বে প্রশাসন এবং সেনাবাহিনীর কিছু অংশ হুগো চ্যাভেজকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং ক্ষমতা নিয়ে নেয়। আর যুক্তরাষ্ট্র এইটাকে সাথে সাথেই সমর্থন দেয়। কিন্তু আপামর জনতা চ্যাভেজের পক্ষের রাস্তায় নেমে আসে এবং 2 দিনের মধ্যেই চ্যাভেজ আবার ক্ষমতা ফিরে পান। আর 2002 সালের এই ঘটনায় ভেনেজুয়েলার জন্য এখনো একটা অভিশাপ হয়ে আছে। কারণ একবার হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন তিনি ক্ষমতা পেয়ে যান, তখন প্রথমবার ক্ষমতা পেয়ে চ্যাভেজ যেভাবে দেশ সংসার শুরু করেছিলেন সেটাই তিনি পরিবর্তন আনেন। আগের চেয়ে কট্টর হয়ে ওঠেন তিনি নিজের ক্ষমতা টেকানোর স্বার্থে। রাষ্ট্রের সকল সেক্টর থেকে পুরনো শক্তির সবাইকে সরিয়ে দেন। কারখানা এবং প্রশাসন সব জায়গায় নিজের রাজনৈতিক দলের মানুষজনকে প্রবেশ করান। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চীন রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি করেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেন। ফলে 1999 সালের যে চ্যাভেজ ইনক্লুসিভ একটা উন্নয়নের চিন্তা করছিলেন সেইটাতে তিনি আর থাকতে পারেন না। ধীরে ধীরে তিনি এক নায়কতান্ত্রিক শাসক হওয়ার পথে এগিয়ে যান। সকল সেক্টরে দলীয় লোকজন প্রবেশ করানোর ফলে প্রশাসন এবং শিল্পে অদক্ষ লোকের চাকরি হয় এবং দক্ষ বিরোধী পক্ষ সেখান থেকে বাতিল হয়ে যায়। আর এসব বিষয় ভেনেজুয়েলার উৎপাদনকে কমিয়ে দেয়। কিন্তু জনগণকে তো ঠান্ডা রাখতে হবে, আর এইটার জন্য সরকার টাকা ছাপিয়ে ভর্তুকি দেয়। ফলে দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে যায়। কিন্তু জনগণকে খুশি রাখতে আবার সকল পণ্যের দাম ফিক্স করে দেয় সরকার। আর এর ফলে একটা পর্যায়ে গিয়ে উৎপাদনকারীরা খেয়াল করে দেখে যে সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করলে তাদের লোকসান হচ্ছে। ফলে তারা উৎপাদনও বন্ধ করে দেয়। এভাবে গভীর সংকটের দিকে এগিয়ে যেতে থাকে ভেনেজুয়েলা। সংকট সমাধানের জন্য চীন রাশিয়ার কাছ থেকে ঋণ নেওয়া হয় এবং চীনের কাছে তেল বিক্রির চেষ্টা করা হয়। এসবের ফলে আবার যুক্তরাষ্ট্র আরও বেশি অখুশি হয়। যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে, আমাদের নীতিও নিবা না, আমাদের কাছে তেলও বেচবা না, আবার ডেকে আনবা আমাদের শত্রুদের, তাহলে তো হবে না। তাই ভেনেজুয়েলার তেলের উপর যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা জারি করে। ফলে ভেনেজুয়েলার অর্থনীতি আরও স্থবির হয়ে পড়ে। এসবের মধ্যে 2013 সালে চ্যাভেজের মৃত্যুর উপর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো, যিনি অন্ধভাবে চ্যাভেজের নীতি সমর্থন করে যান। অর্থনীতিকে উদ্ধারের জন্য কাজের কাজ কিছুই করেন না, বরং পশ্চিমাদের বিপক্ষে কথা বলে বৈশ্বিক সমর্থন আদায়ের চেষ্টা করেন। মানুষের কাজের ব্যবস্থা না করে নিজের দেশের বিরোধী মতকে কঠোরভাবে তিনি দমন করেন। ফলে ভেনেজুয়েলায় এখন দারিদ্রতার হার 90% পেরিয়ে গেছে। অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে ভেনেজুয়েলার মানুষের অবস্থা এতটাই ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো না। ব্ল্যাকআউট হয়ে যাওয়াটা ওখানকার এখন নিয়মিত ঘটনা। বিদ্যুতের অভাবে হাসপাতালের আইসিইউ, ওটি ইত্যাদিতে মানুষ মারা যাওয়াটাও সেখানকার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এসব সমাধানের জন্য মাদুরো শুধু চীনের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন। সেই টাকায় নিজেরা বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। আর এই মুহূর্তে চীনের কাছ থেকে নেওয়া ভেনেজুয়েলা ঋণের পরিমাণ কিন্তু প্রায় $60 বিলিয়ন বেশি। যাই হোক, মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরে কেউ কেউ বলতেছিলেন যে মাদুরো ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে তাই তাকে ধরে নিয়েছে। আরে ভাই, নিজের দেশের মানুষকে নিয়মিত মৃত্যুর মুখে ফেলে দিয়ে ফিলিস্তিনে কথা বললে কি ভালো হওয়া যায়? যায় না। আর এরকম একটা পরিস্থিতিতে মাদুরোকে গ্রেফতার করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তারা অজুহাত হিসেবে দেখিয়েছে যে ভেনেজুয়েলা থেকে মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই পাচার চক্রের সাথে জড়িত মাদুরো নিজেই, তাই তাকে গ্রেফতার করা হলো। কিন্তু আসল উদ্দেশ্য ভেনেজুয়েলায় নিজের পছন্দের সরকার বসানো। কারণ একদিকে ভেনেজুয়েলা সমাজতন্ত্রের দিকে রওনা দিয়েছে, দেশের চূড়ান্ত দারিদ্রতা চলছে, চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আবার অন্যদিকে ভেনেজুয়েলায় আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেলের মজুদ। যেহেতু যুক্তরাষ্ট্র সম্পদের উপর নজর দেয়, তাই ভেনেজুয়েলার দিকে একাধিকবার নজর দিয়ে সেখানে কিন্তু নিজেদের পছন্দের সরকার বসানোর চেষ্টা তারা করেছে। কিন্তু আন্দোলনের মাধ্যমে মাদুরোর পতন ঘটানো যাচ্ছিল না, তাই তাকে সরাসরি তুলেই আনা হলো। এইভাবে অন্য দেশের ভেতরে অভিযান চালিয়ে প্রেসিডেন্টকে ধরে আনাটা অবশ্যই অন্যায় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটাকে কোনোভাবে সমর্থন করি না। তবে এই অভিযানের অবস্থা তৈরিতে মাদুরোর অযোগ্যতার ভূমিকা আছে।
প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু কি করলে চরম সংকট মোকাবেলা করা যাবে সেইটা সে জানে না। 10 বছরেরও বেশি সময় সে ক্ষমতায়, কিন্তু এতদিনেও দেশের অর্থনৈতিক সংস্কার সে করতে পারে না। বিপুল পরিমাণ তেল থাকার পরেও কোনোভাবেই সে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ব্যালেন্স করতে পারে না। পারে শুধু একটাই কাজ, বিরোধীদেরকে দমন করা। দেখেন, আপনার অনেক তেল আছে, সম্পদ আছে, এইটা কেউ কম দামে কিনতে চায়, আপনি তা করতে নারাজ। এই জন্য দেখলেন যে সেই সম্পদ আপনি যুগের পর যুগ কাজেই লাগাইতে পারতেছেন না, আর আপনার দেশ ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে আসলে কতদিন টিকে থাকবেন? আপনার উচিত পরিস্থিতির সামাল দিয়ে ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বের করা। মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কাছে তেল বিক্রি করেই ধনী হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি বিবেচনায় তারা সময় সময় পশ্চিমাদের বিপক্ষে কথাও বলতে পারে, মাঝে মাঝে চীনের কাছেও তেল বিক্রি করতে পারে, কারণ তারা দেশ হিসেবে এখন প্রতিষ্ঠিত। আর শুরুতে যদি পশ্চিমাদের কাছে তারা তেল বিক্রি না করতো, তাহলে কি হইতো? গরিব হয়ে পড়ে থাকা লাগতো। এখন যেমন সেই তেলের টাকায় তারা পর্যটন সাজাচ্ছে, ভিন্ন ভিন্ন অর্থনৈতিক খাত বের করতেছে, এই সুযোগটাও তারা পাইতো না। সো একটা বিষয় একটু দেখেন যে সম্পদ আঁকড়ে রাখাটা বিশাল কিছু না, সম্পদের ব্যবহার করে দেশের ভাগ্য পরিবর্তন করাটা জরুরি। যদি সরকার দক্ষতার সাথে আগে থেকেই একটা অবস্থা তৈরি করতে পারতো, তবে দেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সাথেও ধীরে ধীরে ব্যালেন্স করতে পারতো ভেনেজুয়েলা। এখন পরিস্থিতি এমন হয়েছে যে যুক্তরাষ্ট্র পুরো তেলটাই হয়তো দখল করে নেবে, কারণ দেশকে চরম দারিদ্রতা উপহার দেওয়ার মাধ্যমে মাদুরোর পক্ষে কিন্তু সেখানে গণজোয়ারও তৈরি হচ্ছে না। তবে আমার মনে হচ্ছে তেলের উপর নিয়ন্ত্রণ সরাসরি না নিয়ে ভেনেজুয়েলায় বসানো সরকারের মাধ্যমে এটা করবে আমেরিকা, এবং সেই সরকার প্রাথমিকভাবে জনগণের বেসিক নিড পূরণ করতে পারলে জনগণের সমর্থনও পেয়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। আর এই ভেনেজুয়েলার ঘটনা আমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দেয়। প্রথমত, সরকার দুর্বল হলে এবং অদক্ষ হলে বা বৈশ্বিক শক্তিকে ব্যালেন্স করতে না পারলে সম্পদশালী দেশগুলোকে বিপদে পড়তে হয়। আর পুরো আলোচনা থেকে আরেকটা জিনিস অবশ্যই বুঝেছেন যে বিশ্বব্যাপী স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা আমেরিকা নিজেদের স্বার্থেই প্রচার করেছিল, আর নিজেদের স্বার্থে সেটা তারা যে কোনো সময় ভেঙেও ফেলতে পারে। তাই বৈশ্বিক আইনের জুড়ে টিকে থাকাটা আধুনিক যুগে খুবই মুশকিল। আধুনিক যুগে টিকে থাকতে হলে নিজস্ব শক্তি, সামর্থ্য এবং কৌশল থাকা দরকার।